হ্যালো টেড ফ্রেন্ডস, তোমাদের সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। এই ভিডিওটির মাধ্যমে আমি আলোচনা করব তোমাদের যে প্রথম ইউনিটটি রয়েছে ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল এনভায়রনমেন্ট, তার অলরেডি দুটো ভিডিও আমরা আপলোড করেছি। এটা আমাদের লেকচার নাম্বার 3। তো সেই ভিডিওতে সেই ভিডিওগুলির কন্টিনিউশনে অ্যাকচুয়ালি এই ভিডিওটি। আগের ভিডিওতে যদি আমরা দেখি, তো সেখানে আমরা যে বিষয়গুলি আলোচনা করছি সেটা হলো এনভায়রনমেন্ট কাকে বলে। এখানে একটা স্পেশাল কনসার্ন তোমাদের দিয়েছিলাম যে এনভায়রনমেন্টের ডেফিনেশনটা আমি যেমন বলেছি তেমনই কিন্তু তোমরা দেবে, আদারওয়াইজ তোমরা ইন্টারভিউয়ে বিভিন্ন কোশ্চেন ফেস করতে পারো। ওকে, নেক্সট আমরা পড়িয়েছি তোমাদের এনভায়রনমেন্টের উৎপত্তি কীভাবে হলো, পৃথিবীতে এনভায়রনমেন্টের উৎপত্তি কীভাবে হলো, সেটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হয়েছে, অবশ্যই তোমরা সেটাকে দেখবে। নেক্সট আমরা পড়েছি সোশ্যাল এনভায়রনমেন্ট আর ফিজিক্যাল এনভায়রনমেন্ট, এই দুটো এনভায়রনমেন্টের পার্থক্য কী ইন জেনারেল সেটা আমরা জেনেছি। তার সঙ্গে কম্পোনেন্টস অফ এনভায়রনমেন্ট, টাইপ অফ এনভায়রনমেন্টস, এই প্রত্যেকটি টপিকস কিন্তু ইন ডিটেলসে আমি আলোচনা করেছি আগের দুটো ভিডিওতে। তো চলো আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটাও আরও একটি তোমাদের ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, একটু ধ্যান দিয়ে তোমরা দেখবে। এখানে আমরা মূলত আলোচনা করব যে এনভায়রনমেন্ট ভার্সেস ইকোলজি। দেখবে তোমরা এই টার্মসগুলো এমন টার্মস যেগুলো একেবারে ক্লোজ টার্মস, এমনকি এদের মধ্যে মাঝে প্রায়শই প্রত্যেকটা স্টুডেন্টই দেখবে গুলিয়ে ফেলে। ওকে, এনভায়রনমেন্ট ইজ ইকোসিস্টেম ভার্সেস ইকোলজি। দেখো তিনটি টার্মস, এখনও তোমরা যদি নিজেরা ভাবো যে এদের মধ্যে কী পার্থক্য হতে পারে, তোমরা কিন্তু পাবে না। ইভেন কি আমরা পড়াশোনা এমনভাবে করি যে এনভায়রনমেন্ট একবার পড়লাম, এনভায়রনমেন্টের টাইপস কম্পোনেন্ট সবগুলো পড়লাম, এনভায়রনমেন্টের উৎপত্তি কীভাবে পড়লাম, পড়ে গিয়ে আবার যখন ইকোসিস্টেম আমরা পড়তে যাই সেখানে আবার ইকোসিস্টেম, ফুড চেইন, ফুড পিরামিড, এনার্জি পিরামিড, এগুলো আমরা পড়ি। আবার পরবর্তীতে গিয়ে ইকোলজি পড়ি। তো এদের মধ্যে যে বেসিক ডিফারেন্স না অন্তরটা, তো আমরা সেটা ভালোভাবে ধ্যানই দেই না। ফলে কি হয়, ইন্টারভিউ বোর্ডে গিয়ে তোমাদের যদি কোয়েশ্চেন করে যে এনভায়রনমেন্ট আর ইকোলজি এই দুটো টার্মের মধ্যে পার্থক্য কী, আমরা কিন্তু প্রায়শই গুলিয়ে ফেলি দুটো টার্মসকে বা এই তিনটে টার্মসকে। দেখো প্রত্যেকটা টার্মস কিন্তু অলমোস্ট সেম, পরিবেশ, বাস্তুতন্ত্র এবং বাস্তুবিদ্যা। ওকে, তো এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো এই তিনটে টার্মসের মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্য কী ইন ডিটেলসে, যাতে করে তোমাদের আর কোনো দিন এই বিষয়টা নিয়ে কোনো কনফিউশন না থাকে। ওকে, তো চলো এই তিনটে বিষয় একসঙ্গে আমরা জানবো একটা এক্সাম্পলের মাধ্যমে। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি আমি ছবি নিয়েছি, যেটা একটা অ্যাপার্টমেন্ট বলতে পারবো বা ফ্ল্যাটের একটা ছবি। ওকে, এই ফ্ল্যাটের মধ্যে আমরা জানি যে অনেকে বসবাস করে। এই ফ্ল্যাটটাকে আমরা এখানে কনসিডার করব অ্যাজ অ্যান এনভায়রনমেন্ট বা পরিবেশ হিসাবে। দেখো একটা ফ্ল্যাটের মধ্যে কী কী থাকে, ফ্ল্যাটের মতো আমরা জানি যে ফ্ল্যাট একটা পরিবেশে যেমন সজীব উপাদান বা অজীব উপাদান থাকে, ঠিক তেমনই কিন্তু একটা ফ্ল্যাটের মধ্যেও দেখতে পাবে যে কংক্রিট বা ইটের বিল্ডিংসগুলো তৈরি হয়েছে সেটা অজীব উপাদান দ্বারা গঠিত। এখানে যে পাইপের কানেক্টিভিটি রয়েছে, এনার্জির কানেক্টিভিটি রয়েছে, বা ইলেকট্রিসিটির কানেক্টিভিটি, জলের লাইনের যে কানেক্টিভিটি রয়েছে, সবগুলো কিন্তু কি অ্যাবায়োটিক বা অজৈব উপাদান। সঙ্গে সঙ্গে এই এনভায়রনমেন্টের মধ্যে রয়েছে কি কিছু বায়োটিক এলিমেন্টস, যেমন হলো মানুষ নিজেরাই এখানে থাকে, মানুষ থাকছে এখানে আমরা অনেকে দেখি ব্যালকনিতে গাছ লাগায়, রাইট, সেটা হলো বায়োটিক এলিমেন্টস। তার সঙ্গে আমাদের অনেকে পেট ডগস বা ক্যাট বা অন্যান্য প্রাণী রাখে, সেগুলো হয়ে গেলো আমাদের বায়োটিক এলিমেন্টস। তাহলে আমরা এই ফ্ল্যাটটাকে কী হিসাবে কনসিডার করছি এখানে অ্যাজ অ্যান এনভায়রনমেন্ট বা পরিবেশ হিসাবে বিবেচনা করছি। ওকে, এবারে একটা পরিবেশের মধ্যে দেখো বা একটা ফ্ল্যাটের মধ্যে অনেকগুলো ফ্যামিলি থাকে। মনে করো তোমরা যে এটা একটা ফ্যামিলি বা একটা সেল, এটা একটা ফ্যামিলি বা সেল, এটা একটা ফ্যামিলি, এটা হলো একটা টিচারের ফ্যামিলি, এটা হলো একটা প্রফেসরের, এটা একটা পুলিশ অফিসারের বা ইঞ্জিনিয়ারের ভাবতে পারো। ওকে, তাহলে একটা ফ্ল্যাটের মধ্যে কিন্তু সবাই থাকছে, টিচার্স থাকছে, পুলিশ থাকছে, তার মধ্যে তোমার প্রফেসর থাকছে, একটা ফ্ল্যাটের মধ্যে বিভিন্ন সেলে তারা থাকছে, রাইট। তো এই গোটা ফ্ল্যাটটা হলো আমাদের কাছে এনভায়রনমেন্ট, এবং এই যে এক একটা ফ্যামিলি সেখানে থাকছে বা এক একটা সেল সেখানে থাকছে, তাদেরকে আমরা কী হিসাবে কনসিডার করতে পারি অ্যাজ এ সেলফ ডিপেন্ডেন্ট ফাংশনাল ইউনিট। সেলফ ডিপেন্ডেন্ট
একটা ফাংশনাল ইউনিট, রাইট? আচ্ছা, এটা ব্যাখ্যা আমি দিচ্ছি। ফাংশনাল ইউনিট হিসাবে কাজ করছে, অর্থাৎ এক একটা ফ্যামিলি কিন্তু প্রত্যেকেরাই কি, এরা প্রত্যেকেই এক একজন হলো সেলফ ডিপেন্ডেন্ট। যেমন একটা টিচার, সে যখন ফ্ল্যাটে থাকছে সে কিন্তু কখনোই সরি ফর ইনকনভেনিয়েন্স। তো এগুলো প্রত্যেকটা সেল হলো এক একটা সেলফ ডিপেন্ডেন্ট ফাংশনাল ইউনিট। অর্থাৎ একটা টিচার তার ফ্যামিলি নিয়ে ফ্ল্যাটের মধ্যে থাকে, সে কিন্তু ওই প্রফেসরের বাড়ির উপর ডিপেন্ড করে না যে আমাকে একটু চাল দাও বা আমার আজকে খাবার নেই খাবার দাও, রাইট? এভাবে কিন্তু ডিপেন্ড করে থাকে না, প্রত্যেকে আলাদা হয়। বরং এটা দেখতে পাওয়া যায় আমাদের গ্রাম্য পরিবেশে। সেখানে আমরা দেখি যে আজকে রান্না করতে করতে তেল দেখা গেলো হঠাৎ করে ফুরিয়ে গেছে, তো পাশে বাড়ির কাকিমার কাছ থেকে মা গিয়ে চেয়ে নিয়ে আসে, রাইট? সেটা কিন্তু গ্রামের পরিবেশে দেখতে পাওয়া যায়। বাট এই যে এরকম ফ্ল্যাট সিস্টেম যেখানে থাকে সেখানে এই যে বিষয়গুলো থাকে না। তো এক একটা ফ্ল্যাটে প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট ফাংশনাল ইউনিট হিসাবে কাজ করে। ঠিক তেমনই আমরা যদি দেখি বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমকে, সেটা হলো এই ইনভায়রনমেন্টের মধ্যে থাকা একটি সেলফ ডিপেন্ডেন্ট ফাংশনাল ইউনিট, একটা কার্যকরী একক। এই পরিবেশের মধ্যে এক একটা কার্যকরী একক। একটা পরিবেশে যেমন এই ফ্ল্যাটের মধ্যে আমরা যেমন দেখতে পেলাম, এই ফ্ল্যাটটাকে কনসিডার করেছিলাম অ্যাজ অ্যান এনভায়রনমেন্ট। তার মধ্যে যেমন দেখলাম এক একটা সেল রয়েছে আমাদের এখানে, এগুলো এক একটা সেলফ ডিপেন্ডেন্ট ফাংশনাল ইউনিট, অর্থাৎ এক একটা ইকোসিস্টেমকে রিপ্রেজেন্ট করছে। ওকে, এদের নিজস্ব কি রয়েছে? ইনকাম রয়েছে। এদের নিজস্ব ইনকাম রয়েছে, সেই ইনকামের টাকায় তারা নিজের খাওয়া দাওয়া, বস্ত্র বলো, যা কিছু প্রয়োজনীয় উপাদান রয়েছে তারা কি করে, তাদের নিডসগুলোকে ফুলফিল করে। সিমিলারলি দেখো, এই বিষয়টিকে আমরা ইন ডিটেলসে যদি আলোচনা করি, একটা ফ্যামিলিতে যেমন কি হয়, একটা ফ্যামিলিতে যেমন আমাদের বাবা ইনকাম করে বা বলতে পারি আমাদের এনার্জি প্রোভাইড করে, রাইট? ঠিক তেমনি একটা ইকোসিস্টেমের কথা যদি ধরি এখানে, মানে আমি দেখাতে চাইছি অ্যাকচুয়ালি কম্প্যারিজন করে একটা সেল যেটা আমাদের অ্যাপার্টমেন্টে ছিল, এক একটা সেল আর একটা এনভায়রনমেন্টের ইকোসিস্টেম, তাদের মধ্যে কি কি সিমিলারিটি রয়েছে। ওকে, এটা ইকোসিস্টেমকে রিপ্রেজেন্ট করছে, এটা একটা সেল, একটা অ্যাপার্টমেন্টের সেলকে রিপ্রেজেন্ট করছে। দেখো আমাদের যেমন আমাদের বাবা কি করে ইনকাম করে নিয়ে আসে, সেগুলো দিয়ে আমরা আমাদের খাবার বলো, বস্ত্র বলো, সেইগুলো, তাছাড়া আমাদের অন্যান্য প্রয়োজনীয় জিনিস যেমন পড়াশোনা, এখানে থাকছে তোমার মায়ের জুয়েলারিস কেনা, যা কিছু রয়েছে সেটা কিন্তু ফুলফিল হয় এখানে, রাইট? ঠিক তেমনই ইকোসিস্টেমের মধ্যেও সান বলে একটা জিনিস রয়েছে, তোমরা জানো নিশ্চয়ই। এই সান কি করে? এনার্জি প্রোভাইড করছে। তাহলে বাবার ইনকামটা আমাদেরকে এখানে একটা ফ্যামিলিতে এনার্জি প্রোভাইড করছে। ঠিক তেমনই প্রকৃতির মধ্যে বা পরিবেশের মধ্যে সান আমাদেরকে একটা ইকোসিস্টেমে এনার্জি প্রোভাইড করে। এটা আমরা ধরে নিলাম মূলত এখানে একটা পন্ডের ইকোসিস্টেম বা একটি পুকুরের ইকোসিস্টেম। ওকে, তাহলে পুকুরে কি হয়? সানলাইট মূলত লাইট প্রোভাইড করে, এবং এই সানলাইটের মাধ্যমে এখানে থাকা বিভিন্ন যে জু প্লান্টনস রয়েছে, বলতে পারো শ্যাওলা, সেগুলো কি করে বা কচুরিপানা, তারা গ্রো করে। তারা এই এনার্জিকে ইউজ করে ফটোসিনথেসিস পদ্ধতির মাধ্যমে তারা নিজের বডিকে গ্রোথ করে বা বলতে পারো খাদ্য সংগ্রহ করে। এবার এদের মধ্যে কি রয়েছে? ফিশ রয়েছে যারা তাদেরকে খায়, এই জু প্ল্যাঙ্কটনসগুলোকে বলতে পারো, বা শ্যাওলাগুলোকে বা কচুরিপানাকে, সেগুলো খেয়ে কি করে সে তার পেট ভরে। এবার ছোট মাছগুলোকে আবার বড় কোনো মাছ খায়, রাইট? ছোট মাছগুলোকে আবার বড় কোনো মাছ খায়, তাহলে একটা সিস্টেমেটিক ওয়েতে চলে। আবার বড় মাছ কি হয়, যখন মরে যাবে তার বডিটা বিয়োজন করার জন্য এখানে অনেক ব্যাকটেরিয়া রয়েছে, তারা গিয়ে কি করছে, এই ব্যাকটেরিয়াগুলো গিয়ে সেই মাছটিকে বিয়োজিত করে। ওকে, বিয়োজিত করে আবার এর মধ্যে থাকা যে খাদ্যটা সংরক্ষিত ছিল বা এর বডিতে যে এনার্জিটা কনজার্ভ ছিল, সেটা কি করে আবার পুনরায় প্রবেশে ফিরিয়ে দেয়। অর্থাৎ এর মধ্যে যে নিউট্রিয়েন্টসগুলো ছিল সেগুলো আবার কে নিয়ে নেয়? এই যে জু প্ল্যাঙ্কটনস বা শ্যাওলাগুলো। তাহলে একটা সিস্টেমেটিক ওয়েতে চলছে, রাইট? এই যে সিস্টেমটা বলছি আমরা, একেই বলছি আমরা ইকো সিস্টেম। তাহলে বুঝতে পারলে নিশ্চয়ই যে একটা এনার্জির ফ্লো হলো বা খাদ্য একটা শৃঙ্খলা তৈরি হলো,
এটা বলছে আমাদের একটা এনভায়রনমেন্ট ইকোসিস্টেম, এনভায়রনমেন্টের একটি সেলফ ডিপেন্ডেন্ট ফাংশনাল ইউনিট, অর্থাৎ ইকোসিস্টেমের মধ্যে এনভায়রনমেন্টের মধ্যে এটা হলো একটা ফাংশনাল ইউনিট, কার্যকরী একটি ইউনিট। ওকে, এর মাধ্যমেই পরিবেশের সমস্ত ক্রিয়াকর্ম সংগঠিত হয়ে থাকে। সিমিলারলি দেখো, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যেমন খাবার খাই আমরা, বস্ত্র পরিধান করি, আমাদের শিক্ষার জন্য যা কিছু লাগে তা আমাদের এই ইনকাম থেকে প্রোভাইড করে, অর্থাৎ এই ইনকাম বা টাকাটা আমাদের কিন্তু এনার্জি সোর্স হিসেবে কাজ করছে একটা ফ্যামিলির জন্য, রাইট? তাহলে আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি তোমাদেরকে। আগের এক্সাম্পলটাতে দেখো যে এটা হলো আমাদের গোটা ফ্ল্যাটটা একটা পরিবেশ, এই প্রত্যেকটা সেল ডিপেন্ডেন্ট ফাংশনাল ইউনিট বা একটা কক্ষ বা যেটাকে আমরা সেল বলছিলাম, এটা একটা টিচারের ফ্যামিলি, সে তার লাইফটাকে সে তার পরিবারটাকে নিজের মতো করে ফাংশনিং করে, তার যে ধরনের ইনকাম সেইভাবে সে চলে। এদিকে প্রফেসর তার যেহেতু ইনকাম বেশি, তো তার ইকোসিস্টেম অন্য হয়। আর একটা কথা বলি, এখানে একটা পুকুরের যে এটা ইকোসিস্টেমকে এখানে তুলে দিচ্ছে, এখানে একটা ইউনিটকে ধরে রেখেছি, ঠিক আছে? একটা এনভায়রনমেন্টে তো অনেক ধরনের ইকোসিস্টেম রয়েছে, এখানে যদি পাশে একটা গাছ থাকে, বট গাছ বড়, তার একটা নির্দিষ্ট ইকোসিস্টেম হবে। পাশে যদি আমাদের রাস্তাঘাট থাকে, বাড়িঘর থাকে, তাহলে আমাদের একটা সোশ্যাল এনভায়রনমেন্ট এখানে তৈরি হয় আলাদা, এখানে আলাদা সিস্টেম চলবে, রাইট? তাহলে পরিবেশে অনেকগুলো ইকোসিস্টেম মিলে কিন্তু একটা পরিবেশ তৈরি হচ্ছে। ঠিক তেমনই এই ভিডিওটা দেখতে পাচ্ছ, অনেকগুলো এরকম খুব ফ্যামিলি যেখানে থাকছে বা সেল, সেগুলো মিলে এই গোটা ফ্ল্যাট বা এই গোটা এনভায়রনমেন্টটা তৈরি হয়েছে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো পরিবেশ এবং বাস্তুতন্ত্রের মধ্যে পার্থক্য কী রয়েছে, এটা একদম ক্লিয়ার দুটো বিষয়ের মধ্যে। তাহলে দেখো একবার ডেফিনেশনটা আমরা জেনে নিই। তাহলে পরিবেশের ডেফিনেশনটা আমরা এইভাবে পড়েছিলাম যে জীবের চারপাশে থাকা সমস্ত উপাদান যা তার জীবন দশায় প্রভাব ফেলে, সেটা নেগেটিভলি হোক বা পজিটিভলি হোক, তাদের একত্রে আমরা বলি পরিবেশ। ওকে, তারপরে আমরা বাস্তুতন্ত্রের ডেফিনেশনটা যেভাবে জানবো সেটা হলো বা পড়বো, সেটা হলো যে সিস্টেম বা প্রণালীতে নির্দিষ্ট অঞ্চলের মধ্যে থাকা, সেটা নিশ্চয়ই একটা কনফিনেন্ট এরিয়া হতে পারে, নির্দিষ্ট অঞ্চল হতে পারে। যেমন আমি শুধু পুকুরের এক্সাম্পল দিয়ে তোমাদেরকে জানিয়েছি, ঠিক আছে? সেই নির্দিষ্ট পুকুরের মধ্যে থাকা সকল প্রকারের জীব গোষ্ঠী, সেখানে মাছ নেই, শুধু জুপ্লাঙ্গস্য ছিল, তার সঙ্গে আরও ব্যাঙ, আরও সাপ, অনেক কিছু থাকে একটা পুকুরের ইকোসিস্টেমের মধ্যে। তাহলে সকল প্রকারের জীব গোষ্ঠী প্রাকৃতিক পরিবেশের সঙ্গে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার সম্পর্ক গড়ে ওঠে বা গড়ে তোলে, তাই না? তার যে পারিপার্শ্বিক পরিবেশ রয়েছে সেখান থেকে কিন্তু একটা ক্রিয়া প্রতিক্রিয়ার সম্পর্ক তৈরি করে, এবং যার মধ্যে একটি জীব থেকে অন্য জীবের প্রতি শক্তির প্রবাহ হয়। দেখতে পাচ্ছি আমরা এই ভিডিওতে, দেখো এই স্লাইডে যে দেখো শক্তি কিন্তু স্থানান্তর হচ্ছে, শক্তি এক জীব থেকে অন্য জীবের কাছে চলে যাচ্ছে, রাইট? এক জীব থেকে অন্য জীবের কাছে শক্তির রূপান্তর হচ্ছে, সেটাই এখানে লেখা রয়েছে যে এক জীব থেকে অন্য জীবের প্রতি শক্তির প্রবাহর দ্বারা একটি নির্দিষ্ট খাদ্য রীতি তৈরি হয় এবং অজৈব উপাদানের সঙ্গে তাদের বিনিময় ঘটে, তাকে আমরা বলছি বাস্তুতন্ত্র। আই হোপ তোমরা ডেফিনিশনটা কিন্তু বুঝতে পেরেছো। তাহলে পরিবেশ এবং বাস্তুতন্ত্রের মধ্যে ডিফারেন্স কি, সেটা এই পিকচারের মাধ্যমে বা এই এক্সাম্পলের মাধ্যমে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবারে চলে আসি আমরা বাস্তুবিদ্যা। ওকে, বাস্তুবিদ্যা কাকে বলি, অর্থাৎ ইকোলজি। আচ্ছা, এই টার্মটাকে যদি আমরা ভাঙি, ইকোলজি, সেখানে আছে একটা ইকো, একটা লজি, ঠিক? এই দুটো টার্ম দিয়ে ইকোলজি ইকোলজি টার্মটা তৈরি হয়েছে। তো ইকো মিনস দ্য হোম, ইকো মিনস হচ্ছে হোম বা প্লেস, ওকে, আর লজি মিনস স্টাডি। তো ইকোলজিতে আমরা কি স্টাডি করি, হোম অফ নেচার, নেচারের যে স্থান রয়েছে বা বাড়ি রয়েছে, হোম অফ নেচার। তাহলে নেচারের স্টাডি করাকেই আমরা বলে থাকি মূলত ইকোলজি বা ইকোসিস্টেম যে রয়েছে। এখানে কি মূলত পড়ি আমরা, পরিবেশ কাকে বলে, তার সঙ্গে বাস্তুতন্ত্র কিভাবে চলছে, যেটা পরিবেশের একটা ইউনিট, তারা কিউমুলেটিভলি বা কম্প্রিহেন্সিভলি তোমাদের কিভাবে একটা বাস্তুতন্ত্র গঠন করে তোমাদের একটা বড় পরিবেশকে তৈরি করছে, সেটা আমরা দেখেছি এর আগের স্লাইডে। এবং তাদের যে স্টাডি, তাকে আমরা বলছি ইকোলজি। অর্থাৎ দেখতে পাচ্ছ ডেফিনেশনটা, যে বিজ্ঞান শাস্ত্রের যে শাখাতে প্রত্যেকটি জীবের মধ্যে যে অন্তঃসম্পর্ক, একটা জীব যা একটা জীবের সঙ্গে ইন্টারলিঙ্কড, এবং জীবের গোষ্ঠীর সঙ্গে পরিবেশের
জীবের গোষ্ঠীর সঙ্গে শুধু একটা জীবের সঙ্গে নয়, একটা জীবের সঙ্গে আরেকটা অন্য জীবের যে গোষ্ঠী তার যে সম্পর্ক এবং পরিবেশে যে অজীব উপাদানগুলো রয়েছে তাদের যা সম্পর্ক সেটিকে অধ্যয়ন করাকেই আমরা বলে থাকি ইকোলজি। অর্থাৎ এটা একটা হচ্ছে সাবজেক্ট বলতে পারো, এই পরিবেশ এবং বাস্তুতন্ত্র নিয়ে যেখানে আমরা স্টাডি করি, অর্থাৎ স্টাডি অফ ইকো সিস্টেমকেই আমরা বলি ইকোলজি। ওকে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো গোটা বিষয়টি। এরপরে যদি তোমাদের কোশ্চেন আসে, এক্সামিনার যদি তোমাদের জিজ্ঞাসা করে ইন্টারভিউতে, অবশ্যই তোমরা এটাকে ক্লিয়ারলি এক্সপ্লেন করতে পারবে। তো দেখে নিই একবার এদের কম্প্যারিজনটা। ওকে, তো পরিবেশ কাকে বলে তোমরা সবাই জানো। পরিবেশের দুটো ভাগ হয়, প্রাকৃতিক পরিবেশ ও সাংস্কৃতিক পরিবেশ। এই বাস্তুতন্ত্র কাকে বলে সেটা একটু আগে আমরা ডেফিনেশনটা বললাম, সেটা একবার তোমরা এখানে দেখে নেবে। তার সঙ্গে রয়েছে ইকোলজি, ইকোস যাকে হোম বলি আমরা, আর স্টাডি অর্থাৎ লোগোস মানে স্টাডি, এই স্টাডি অফ হোম অফ নেচার যাকে আমরা ইকোলজি বলি। ওকে, তো ডেফিনেশনটা এখানে দেওয়া হয়েছে, একটা কম্প্যারিজন দেওয়া হয়েছে এই স্লাইডটির মাধ্যমে। তো অবশ্যই তোমরা সেটা এবার স্ক্রিনশট নিয়ে নিবে। আচ্ছা, স্ক্রিনশট নেওয়ার দরকার নেই তোমাদের। আমরা অ্যাকচুয়ালি আমাদের ইনস্টিটিউট এর ওয়েব পেজ রয়েছে, দেখতে পাচ্ছ ওয়েব পেজটি, যেটা হলো www.classmatelive.in। এর মাধ্যমে তোমরা আমাদের ওয়েব পেজে গিয়ে আমাদের বিভিন্ন যে ব্যাচগুলো রয়েছে সেগুলো ভিজিট করতে পারো। তার সঙ্গে যে টপিকটি তোমাদের সঙ্গে আলোচনা করলাম তার যে পিডিএফ তোমরা যদি পেতে চাও, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুকের গ্রুপ রয়েছে, যার লিঙ্ক এই ভিডিওর কিন্তু ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে তোমরা চেক করতে পারো। অবশ্যই তোমরা এই যতগুলো ক্লাস হচ্ছে প্রত্যেকটা ভিডিও তোমরা সেখানে পেয়ে যাবে। থ্যাংক ইউ।